নমস্কার, খেলব্যাচ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সরোজ চক্রবর্তী। আজকে আড্ডা মারতে এসেছি অমিত ভদ্রের সঙ্গে এবং অমিত ভদ্রকে আপনারা যারা জানেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই। যারা জানেন না বা নতুন প্রজন্মের অনেক বড় মাপের একজন স্টপার ছিল এবং জাতীয়, আন্তর্জাতিক ফুটবলেও অনেক দাপিয়ে খেলেছে। তার সঙ্গে আড্ডাটা কেমন হয় আপনারা শুনুন। আমি পরিবেশ একটা তো খেলোয়াড়দের পরিবেশ একটা ফ্যাক্টর। সেখানে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান ৩ টে বড় টিমে খেলেছো। আ পরিবেশ, খেলার পরিবেশ, স্বাধীনতা, প্রাণ খুলে খেলা যেটা বলে না ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দিলে এটা একটা কেন বলে জানেন মোহনবাগানের জার্সি গায়ে দিয়ে তো দারুণ, দারুণ ম্যাচ খেলেছে সবাই। প্রত্যেকে আমি যদি পুরোনো আমল না, না, ধরি জার্সি গায়ে দিলে ভালো খেলে না। না, না বলে হ্যাঁ, আলোর না পরিবেশ একটা ফ্যাক্টর আছে। আমি দেখেছি, আমি ৩ টে ক্লাবই খেলেছি। আমি যখন যেবার মানে ১ম মোহামেডানে সই করেছিলাম 84 এ মোহামেডান, তখন এক ধরনের পরিবেশ ছিল। তখন মহিদুল, সাবির আলী, জামশেদ নাসিরি, মজিদ ভাস্কর সবাই ছিল, প্রেমনাথ ফিলিপ এরা ছিল। আবার 89 এ যখন আমি সই করেছি তখন ছিল হচ্ছে আমির, রহমাতুল্লাহ পাশা, তনুময়, মস্তান, বিজয় কুমার, আসলাম, প্রদীপ তালুকদার, উত্তম, এইসব সবাই ছিল। সেটাও খুব বড় টিম হয়েছিল। আমার মনে হয় পরিবেশটা ডিপেন্ড করে অফিসিয়ালদের উপর। মোহনবাগানে তুমি যখনকার কথা বলছো সেখানেও তুমি একসময় ধীরেন্দে বা তার আগে বা তার পরে তিওয়ারি, মনিদা, এই ও পরের দিকে বীরুদা, শৈল শৈল চ্যাটার্জি, চ্যাটার্জি টুটুদা, এখানেও ইস্টবেঙ্গল ক্লাবেও পল্টুদা, নিতু, সুপ্রকাশ গড়গড়ি, আগে অজয় সীমানি, এদের আমরা দেখিনি। হ্যাঁ, যাদের যাদের পেয়েছি, জীবনদা, মোহামেডানেও তোমাদের খুব বিখ্যাত ইব্রাহিম মোল্লা ইব্রাহিম। কিন্তু তোমরা একটা নাম জানো না, আনসারুল হক বলে একজন ভদ্রলোক এসেছিল 89 এ, জানি। রশিদের সময়। হ্যাঁ, সে ভদ্রলোকে কে না, দেবাশিস মিশ্র সব সই হয়েছিল। ভদ্রলোকে একটা কথা আমায় বলেছিল, আমি সমস্ত তুমি হিন্দু প্লেয়ারদের বলে দিও একটা পয়সাও মার যাবে না, প্রত্যেকে যা পয়সা কমিট করেছি আমি প্রত্যেকের পয়সা দেবো, কোনো চিন্তা করতে বলো না। হয়তো মনে হবে যে জামশেদ, তারপর শেষের দিকে নেহরু কাপে জামশেদ কোচ হয়েছিল, কি পারফরমেন্স! যদি জামশেদকে কোচ হিসেবেও ধরি, খুব কম কোচের ওই সাফল্য আছে যে ও নেহরু কাপে যে পারফর্ম করিয়েছিল আমাদের মোহামেডান টিমটাকে ধরে। ফলে এটা ব্যক্তির উপর নির্ভর করে, এটা ক্লাবের। নেহরু কাপে কোথায় করেছে? হ্যাঁ, নেহরু ক্লাব কাপ, নেহরু কাপ, ক্লাব কাপে। ক্লাব কাপ, নেহরু কাপ, যেটা মোহনবাগান কোয়ালিফাই করেনি, শুধু মোহামেডান আর ইস্টবেঙ্গল করেছে। না মোহামেডান তখন অনেকটা মইদুল কন্ট্রোল করতো না? না, 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 80 তখন মইদুল খেলা ছেড়ে দিয়েছে। না বলছি মোহামেডান ক্লাব একটা 84 টিম গড়া থেকে শুরু করে 84 অনওয়ার্ডস থেকে করেছে। ইভেন 89 এ আর মহিদুল ছিল না ইসলাম, তখন খেলা ছেড়ে দিয়েছে। সন্তোষ ট্রফি তো তোমরা একটা বড় বিতর্ক সৃষ্টি করেছিলে কুইন্সল্যান্ডে, যেটা সন্তোষ ট্রফি হয়েছিল, কালো ব্যাচ পরে কোচ ছিলেন প্রদীপ দা। সেই খুব বড় টিম ছিল। দেখো ওটা সত্যি সত্যি বলবো, ওটা আমাদের বেঙ্গল টিমের উপর একটা মানে বাইরের চক্রান্ত, মানে কি বেশ যা হয় গ্রুপ লিগের খেলায়, মানে একটা হয়েছে যে একটা টিমকে ছেড়ে দিলে হয়তো বেঙ্গল আউট হয়ে যাবে, ঠিক এটা ইচ্ছে করে ছেড়ে, আমরা খেলার মাঠে গেছিলাম চোখের উপর, ওটা ইচ্ছে করে তাদের ছেড়ে দেওয়া হলো যাতে বেঙ্গল টিম আউট হয়ে যায়। হয়তো আমরা প্রথম ম্যাচটা খারাপ খেলেছিলাম বলেই ওই জায়গায় ওই পজিশনে ওটা ফেস করেছিলাম। সেই জন্য চ্যাম্পিয়ন টিমকে না সবসময় একদম প্রথম দিন থেকে সিরিয়াস, বা প্রথম দিন থেকেই একদম মানে আমাদের চ্যাম্পিয়নের এগেনস্টে সবসময় জানবে, সবাই চেষ্টা করে যে কিভাবে তাকে টুর্নামেন্ট থেকে ফার্স্টে বের করে দেওয়া যায়। এটা একটা রুল আছে, চ্যাম্পিয়নটাকে বের করে দিলে তখন 8 জনের মধ্যে থেকে চ্যাম্পিয়ন যে কেউ হতে পারে। ফলে এগুলো হচ্ছে, এখন বুঝি এগুলো হচ্ছে থাম রুলের মধ্যে পড়ে। যে চ্যাম্পিয়ন হয়ে যায় না তাকে ফার্স্ট বুঝতে হবে আমাদের বাজে বলে কোনো জিনিস হয় না, আমাদের কোনো অফ ডে হয় না, চ্যাম্পিয়নের কোনো অফ ডে হয় না। মানে কোনোদিন, যেদিন আমাদের নিশ্চয়ই একদিন অফ ডে গেছিল, সেই সুযোগটাই দেখলে প্রায় সব কটা টিম নিতে চাইছে। আমরা যে চক্রান্তের শিকার হয়েছিলাম, সেটাই তো আমরা একটা টিম না, দুটো টিম রাজি হয়েছে, কমিটি রাজি হয়েছে, মানে তার মানে সব টিমই রাজি হয় যে আগে এদের বাদ করো। তোমরা যতটা ফুটবল খেলেছো, ধরো মানে 5-এর দশক, 60, 70, 80 দশক, তোমরা 90 দশকেও যে ফুটবলের উন্মাদনা ছিল, সেই উন্মাদনাটা চলে যাওয়াতে তোমাদের কোনো আক্ষেপ হয় না যে এখন সেই ডার্বি ছাড়া? না, উন্মাদনা চলে যাওয়ার একটা খুব বড় কারণ আমার যেটা ধারণা, এটা আমার বিচার মনে হয়, ফুটবল বোঝে যে দর্শক, সেই দর্শকের সংখ্যা ভীষণভাবে কমে গেছে। আমাদের সময় যে ফুটবল খেলতো সে খেলোয়াড়, যে ফুটবল খেলা দেখতো সেও খেলোয়াড়, আবার ফুটবল যে খেলা দেখতো সে খেলা বোঝে, কোনো সময় না কোনো সময় খেলেছিল, এখন বুদ্ধ বা বয়স হয়েছে খেলেনি।
ফলে তারা অ্যানালিসিস করতে পারতো। আমরা পড়ে গেলেই যে ও পড়ে গেলেই বলতো, পড়ে যাওয়ার কারণটা বুঝতো, এটা ভিজে মাঠ, স্পাইক নেই, কারণগুলো বুঝতো, ফলে সেই অনুযায়ী তারা বিচার করতো। এখন মনে হয় সেই ব্যাপারটাই নেই, কারণ এইখানকার যারা এখনকার সাপোর্টার হয়তো যারা যারা যায়, আমারই মানে যেহেতু আমার বাড়িতেও ছেলে মেয়ে আছে, নিজেদের ছেলে মেয়ে আছে, এদের এই অভিজ্ঞতাই নেই খালি পায়ে হাঁটলে কতটা টলমল করবে, এটা ঘাসের মাঠে খালি পায়ে হাঁটলে কিভাবে টলমল করবে, ফলে তারা কি করে খেলা বিশ্লেষণ করবে। দেখতে মধুর এই ধরনের খেলাকেই ওরা ভালোবাসে, ভালো গোল, বিশ্বকাপ দেখছে, ওরম একটা কিছু হলে ভালো লাগে, সেটা তো ভালো জিনিস, সবারই ভালো লাগে। কিন্তু না তার জন্য আক্ষেপ, এই যে আক্ষেপ কি করে হবে, এটা তো এটা কোনোদিন ফুটবলের সেই এটা পরিবেশগত না, এটা সোসাইটি। যদি সমাজ ভালো না হয় ফুটবল ভালো হবে না, এটা তোমায় আজকে আমি বলে দিলাম। আমি বেশ কিছু, আমি আজকে সৌম্য বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম আমরা চাঁদে হয়তো মই নিয়ে উঠবো, বিশ্বাস করো, আজ থেকে 15 বছর আগে বলেছিলাম বোধহয় টালিগঞ্জের স্টুডিওয়ে, চাঁদে মই নিয়ে উঠতে পারবো, কবে বিশ্বকাপ খেলবো আমরা জানি না। আমরা কিন্তু সত্যি সত্যি গত বছর আমরা চাঁদে গেছিলাম। হয়তো মই না হলে প্রায় ময়ের জাতীয় না জিনিস ঠিক নেই। আছে, ওটা তো হ্যাঁ, এটা জাস্ট এক্সাম্পল। হ্যাঁ, হুম, কিন্তু যতদিন না মানে একদম সব রকম চেঞ্জ হবে, একটা সমাজ চেঞ্জ হবে, সবকিছু চেঞ্জ না হলে, আজকে একটা ফুটবল পলিসি নেই, আজকে কোনো একটা কমন শিডিউল নেই যে সারা দেশের জন্য কোনো দেশব্যাপী কোনো একটা সিলেবাস নেই। মানে আমাদের কোথাও ক্লাস 8 বছরের ছেলেকে ক্লাস 12-এর বই পড়ানো হচ্ছে, কোথাও 12-এর ছেলেকে 2-এর বই পড়ানো হচ্ছে, মানে কোচিং স্ট্যান্ডার্ডে বুঝতে বলছি। পেরেছি। একটা কমন কোচিং গাইডলাইন নেই, কোনো স্কুলে কোনো গাইডলাইন নেই যে তোমাদের মাস্ট খেলতেই হবে, এগুলো কম্পালসারি। এগুলো তো এই ক্লাবগুলোর এগুলো না না ক্লাব, এগুলো ক্লাব, না না ইস্টবেঙ্গল এগুলো হচ্ছে একটা এরা এই একটা যে সমাজের স্পন্সরদের ব্যাপার। হাতে চলে গেল, এটা কি এটা যখন তুমি তো ক্লাব তো একটা পার্ট, ক্লাব তো একটা অঞ্চলের একটা অঞ্চল ধরে, মোহনবাগান একটা অঞ্চল, বেঙ্গলেরই তো মোহনবাগান টিম আছে, মোহনবাগান টিম আছে, ইস্টবেঙ্গল টিম আছে, মোহামেডান টিম আছে, কিন্তু আফটার অল টোটাল বেঙ্গল। তারপর বা সারা ভারতবর্ষের টিম ধরো এরকম 30টা টিম আছে, সেই নিয়ে ভারতবর্ষ একটা সেন্ট্রাল পলিসি করে দিক না, সেন্ট্রাল পলিসি করে দিক, দেখো না বাপ বাপ বলে সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হবে। এটার পর হয়তো 30 বছর পর গিয়ে রেজাল্ট পাবে বা 20 বছর পর, আমরা যে শুরুই করি না, যেদিন শুরু করবো তারপর 30টা বছর তো সময় দিতে হবে। তুমি সেই কারণে কোনো অবস্থাতেই যে স্ট্রাকচার আছে এখান থেকে এই এই ক্যানিং টুর্নামেন্টের মতো 6 লক্ষ কোটি টাকার টুর্নামেন্ট জিতে আসতে পারো, বা 7 কোটি টাকার টুর্নামেন্ট জিতে আসতে পারো, দেশীয় খেলায় আমরা যাবে না। যেমন 50-এর দশক থেকে তুমি যত দেখতে এসছো, তখন ছিল মানে একদম লোহাওয়ালা পেরেকের বুট, তখন অলিম্পিক খেলতাম। তারপর আর একটু দামি বুট এসছে, তখন আস্তে আস্তে অলিম্পিক থেকে, তখন বিশ্বকাপে ছিল, অলিম্পিক থেকে এইভাবে আমরা পিছিয়েছি, অথচ সব ফেসিলিটিস আরো বড় হয়েছে, কিন্তু পরিকল্পনা যেহেতু হয়নি, আমরা এই 144-এ চলে এসেছি। তোমার ফুটবল জীবনে কয়েকটা বিতর্কিত ঘটনা যেটা তোমাকে এখনো মানে এই খেলা ছাড়ার পরেও, চাকরি থেকে অবসর নেওয়ার পরেও তোমাকে সেই ঘটনাগুলো মনে হয় জীবন্ত? ওই একটা আমরা মোহনবাগানে থাকাকালীন একবার ইস্টবেঙ্গলের সাথে একটা ঝগড়ায় জড়িয়ে পড়লাম, যেটা মানে মোহনবাগান আমাদের সাপোর্টারদের মধ্যে এফেক্ট করেছে, আমরাও ইনজুরি হয়েছি অনেকে। ওটা এক ধরনের একটা ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠেই একটা 70-র সাথে একটা রেড কার্ড দেখলাম, ওই আমার রুমমেট ছিল, আমরা ফেডারেশন কাপের সেমিফাইনালে 95-এ, ওটা একটা ওটা অ্যাভয়েড করা যেত, যেগুলো আর কি অ্যাভয়েড করা যেত, যেগুলো হয়ে গেছে, যেগুলো পার্ট অফ দ্য গেম, ওগুলোকে আমি বুঝি, ওটাকে আমি কনসিডার করছি না, যেটা আমি নিজে অ্যাভয়েড করতে পারতাম। সুদীপের ট্যাকেলটা অবশ্যই না, কারণ সুদীপের ট্যাকেলটা হচ্ছে ফেয়ার ছিল, ট্যাকেলটা ফেয়ার ছিল, লোকের ধারণা যে ওর লেগে গেছে, ওটা শুধু ট্রাকে পড়ে হাঁটতে হবে, ট্রাকের সিমে একটা অ্যালুমিনিয়ামের থাকে বলে ওটার উপর পড়েছিল বোধহয়, আমার এটার পাওয়ারটা বেশি ছিল বলে ও একটু হড়কে গিয়ে অ্যালুমিনিয়ামের এতে পড়ে ওর হাতটা ভেঙেছিল। এই কয়েকটা ঘটনা না হলেও পারটা এগুলো অ্যাভয়েড করা যেত। এই সব ময়দানের ভালো লাগা বা আনন্দ মুহূর্ত অন্তত কাটিয়েছো, এমন কোনো রাগ পুষে রেখেছো এখনো, যে রাগটা কিছুতেই ঝেড়ে ফেলতে পারছো না কারোর উপর বা কোনো ঘটনায়? না, সেই ঘটনা যেগুলো রাগ আছে, যেগুলো সেগুলো ডিসক্লোজ যখন এত বছর করিনি, আর কোনোদিনই করবো না। এবার বাড়ির লোকেই ডিসক্লোজ করি না, আমার কোনো কিছু যেটা অপছন্দ মনে করে দিলাম এটা ঠিক আছে, আমার জন্যে নেই, আমি মনে করি যে এটা আমার জন্য না। তোমাদের মানে সময়কার কৃষ্ণ সুদীপ খুব তাড়াতাড়ি চলে গেল,
এটা তোমাকে কতটা ধাক্কা দিয়েছে? না, ব্যাচমেট চলে গেলে তো ধাক্কা দেবে না, ধাক্কা ভীষণভাবে দিয়েছে। তারপর কিষাণু বা টুলু, সুদীপ চ্যাটার্জির ক্ষেত্রে আফসোস যে ওদের সব রকম ফেসিলিটিস ছিল। কিষাণুটাকেও যেমন একটু আগে হসপিটালে গেলে হয়তো ওদের তো আছেই, মানে অ্যাওয়ারনেসটা এত কম ছিল যে ওর যদি জানা মানে বা নেগলিজেন্সি বলবো হয়তো ছিল, হয়তো বউ বাচ্চারা নিশ্চয়ই রিকোয়েস্ট করেছিল। ওদের মেডিকেল সব রকম ফেসিলিটিস ছিল, ও আগে থেকে এগুলো ট্রিটমেন্ট করতে পারলে হয়তো ওটা পড়তো না। সুদীপ চ্যাটার্জির ক্ষেত্রেও তাই, ওটা একটা মানে ওটা তো অ্যাক্সিডেন্ট একটা, ফলে এগুলোকে নিয়ে লাগে একসাথে দীর্ঘদিন একসাথে থাকা। তারপর রিটায়ার হওয়ার পর সুদীপ চ্যাটার্জি আমাদের ভারত পেট্রোলিয়াম টিমের সাথে ভীষণভাবে ইনভলভ হয়ে গেছিল, আমাদের টিমে কোচিং করেছিল একবার, রেগুলার বিকেলে দেখাও হতো। তাই ওগুলো, আর সুদীপ চ্যাটার্জির সাথে আমরা একসাথে আমি মানে ওকে দেখলে ভয় পেতাম। প্রথম বিএনআরে গেছিলাম তখন হচ্ছে কমল হাসানকে দেখার জন্য, ধরো আমরা যতটা সুদীপ চ্যাটার্জি দেখলাম যে কমল হাসান খেলার জন্য মানে অত ডিসিপ্লিন ছেলে ফুটবলে খুব কম দেখা যায়, মানে ভারতবর্ষে আমি দেখিনি কাউকে। সুদীপ চ্যাটার্জির বিএনআরে তোমরা মানে বিএনআরে প্র্যাকটিস করে এসে ফার্স্ট হচ্ছে নিজের জামা কাপড়টা ধুয়ে ধপধপে ধুয়ে মেলে দিয়ে তারপর খুব একটা দারুণ কিছু তাস টাসে নেই, নিজের মধ্যে থাকতো, একদম ডিসিপ্লিন লাইফ ছিল। তা ফলে ওকে ভীষণ ভালোভাবে চিনি, ভালো বা আমরাও খুব ভালোবাসতাম, আমাদের বিপিসিএল এর ছেলেগুলো, খেলোয়াড় ছেলেগুলোও খুব ভালোবাসতো, একটা সম্পর্ক গড়ে উঠেছিল। কিষাণু তো একেবারে ছোটবেলা থেকেই একসাথেই অনেক কিছুই জানি। হ্যাঁ, এবং বিশেষ করে ওর একটা ট্যুর থেকে ফিরছিলাম আমি, শিলিগুড়ি থেকে ফিরছিলাম, ওরাও দার্জিলিং থেকে ফিরছিল, আমিও দার্জিলিং থেকে ফিরছিলাম, আমি গেছিলাম একটা অফিসের কাজে। ফেরার সময় একসাথে বসে টসে আড্ডা টাড্ডা মারা হলো। এই ও ছিল, বিকাশ ছিল, অভিজিৎ, ওরা সব ছিল। ওগুলো এখানে এগুলো কি বলবো, আর এগুলোর তো আর কোনো মানে বলার ভাষা নেই, যে মন তো খারাপ থাকবেই, কিন্তু টুলু টুলুর দুর্ভাগ্য আমি বলবো, এটা ফুটবলেরও দুর্ভাগ্য। কিষাণুর তো আমি বলবো যে একটা ইনজুরি যেটা হয়েছিল, ওই ইনজুরিটা না হলে আপনারা যে কিষাণুকে দেখেছে, পাবলিক জনসাধারণ যে কিষাণুকে দেখেছে, আপনারা কিছুই দেখেননি। আমি যেহেতু ওর সাথে একদম এজ অফ 18 থেকে দেখেছি, যেখান থেকে ফুটবল খেলা শিখেছে যে স্টেজে, কিষাণু আমার মনে হয় যদি ইনজুরিটা না হতো এবং 2 বছর খেলতো মানে আর একটু, তাহলে আপনারা যে কিষাণুকে দেখতেন সেটা দেখলে আপনার সত্যি মুগ্ধ হয়ে যেতেন। মানে ওর দুর্ভাগ্য, কিষাণুর 60% না 50%ও দেখিয়ে যেতে পারেনি, ওটা দেখাতে পারতো ও যদি আর একটু ফিট থাকতো। ওর যদি ওই ইঞ্জুরিটা না হতো, 2 বছর যদি ওর না যেত, নষ্ট হতো, ওই 2 বছর নষ্ট যদি ওর না হতো, ওই 2 বছরে আপনারা অনেক কিছু দেখতে পেতেন। তোমাকে শেষ দুটো প্রশ্ন করব। এখন যদি তোমাকেই একটা স্বাধীনতা দেওয়া হলো যে ইস্টবেঙ্গল, মোহনবাগান দুটো ক্লাব থেকে তোমার অফার আছে, তুমি ঠিক করবে কোন ক্লাবটা তুমি যাবে। 1, 2 হচ্ছে তোমাকে বলা হলো যে তোমার টিমে মনোরঞ্জন ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য রয়েছে, তুমি কার সঙ্গে খেলতে চাও? বিতর্কিত ভেবো না। একদম বিতর্কিত না, আমি তো বলছি, আমি 2খানা টুর্নামেন্টে, যেটা বলে জাতীয় টুর্নামেন্টে, সরি, জাতীয় টুর্নামেন্টে মনোরঞ্জনের সাথে স্টপার খেলেছি, 2টো সন্তোষ ট্রফিতে, একটা গৌহাটিতে আর একটা খেলেছি ক্যালকাটায়। মনার সাথে খেললে মনার স্টাইলে অসুবিধা হয় না, কারণ আমাদের মনার স্টাইলে অসুবিধা না, মনা একদম গাইড করে ভালো, কোনো ক্রিটিসিজম নেই, ক্রিটিসিজম তো কোনোদিন কাউকেই করে না ওটার, এবং মনে হয় একটু তুলনামূলকভাবে, আমি তো যেহেতু ভট্টাচার্যকে দেখেছি, আপনারা দেখেছেন হয়তো ভট্টাচার্যকে, আরো ইয়ং ভট্টাচার্যকে দেখেছেন, আমি হয়তো ভট্টাচার্যের শেষ দিকটা দেখেছি, তখন একটু মনাকে আমার এগিয়ে রাখতে মনে হতো, যে অ্যাগ্রেসিভ, মানে মনোরঞ্জনকে পেলে তুমি খুশি হবে খেলতে। অবভিয়াসলি যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ বা এই জাতীয় ট্রফি খেলেছি, তো যেহেতু খেলেছি ওর সাথে, মনার সাথেও খেলেছি, তরুণের সাথেও খেলেছি, স্বরূপের সাথেও খেলেছি, আবার বেলেলের সাথেও বেলেলের সাথে তো ক্লাব লেভেল খেলেছি, কিন্তু এদের সাথে আমি
ন্যাশনাল টিম মানে যে আমাদের সন্তোষ ট্রফিগুলো খেলেছি বলে ইন্ডিয়া বলে আর তরুণের সাথে ইন্ডিয়া টিম খেলেছি দুটো বা তিনটে টুর্নামেন্ট খেলেছি। ফলে এইগুলো মানে কার সাথে সুবিধে অ্যাডিশনাল সুবিধে বলে কিছু হয় না, যেহেতু যে দেবেন তার সাথে খেলতে হবে। আমি না না সেগুলো তো মানে হ্যাঁ বুঝেছি, কিন্তু মানে ওটা কোনটা রেখে ভালো হবে? দেওয়া হয়তো ভট্টাচার্যের সাথে খেলে ভট্টাচার্যের সাথে খেলে আমরা খেলিনি। আমি ভট্টাচার্যের সাথে কি যেমন খেলেছি ক্যামেরুনের সাথে, ভট্টাচার্যের সাথে খেলে ভট্টাচার্য হিউমার করে মানে হাসতে হাসতে মরে যাবেন। মানে ওই ক্যামেরুনের সাথে সল্টলেকে যেটা খেলছি, খেলা হচ্ছে একই স্টপ, ওরা সবাই লম্বা, কর্নার হয়েছে, সবাই হেড দিতে এসছে, তার মধ্যে হঠাৎ স্টপারটা আসছে আরো লম্বা। ভট্টাচার্য তাকে ঠিক বাংলায় বললো আমি আর ভট্টাচার্য স্টপার। তখনকার দিনে তো স্টপার দুজন মাঝখানে আমরাই মানে যার আমাদের টিমের মধ্যে লম্বা, যার মাথায় পড়বে ভাগ্যবান। ভট্টাচার্য বললো তোকেও আসতে হলো, হ্যাঁ মানে এই কটাই হলো না, তোকেও আবার আসতে হলো, বাংলায় তাকে বলছে। তাই ওইখানে মানে মজা ভালো হিউমার করে, তার মধ্যেও খুব একটা সিরিয়াস নেয় না, ঘাবড়ে যায় না, ভয় পায় না। ভট্টাচার্যেরও কতগুলো গুণ আছে, পজিটিভ দিক আছে। আমি বলছি তো 87 ফেডারেশন কাপ ফাইনাল, সেমিফাইনালে একটা ছেলে খুব খুব জোরে দৌড়ে, ভট্টাচার্য বলে ওটা খুব জোরে দৌড়ে, ওটাকে দেখিস। হ্যাঁ মানে এমন মজা করবে না। তারপরেও মনোরঞ্জনকে চায়, মনোরঞ্জনের সাথে হয়তো খেলেছি বলে মনে হলো যে প্রথমত মনোরঞ্জনকে চায়, দ্বিতীয়ত মনোরঞ্জনকে চায়, তৃতীয়ত মনোরঞ্জনকে চায়, চতুর্থতে যতই ভালো। না 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 মনোরঞ্জনকে চাই মানে আমি তোমার ওই কনসেপ্টে আমি উত্তরটা দিলাম যে আমি যেহেতু মানে যদি এখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে হয়, হয়তো আমার মনে হয় তুলনামূলকভাবে ওর থেকে ফিট বা বয়সে ছোট, ফলে মনাকে আমি যেটা দেখেছি সেটা ভট্টাচার্য থেকে মনে হয়েছে স্ট্রং। আর পরের যে প্রশ্নটা, যে এই সময় তুমি ওই 80-তে যেরকম ফর্মে ছিলে সেই সময় দাঁড়িয়ে আছো, ইস্টবেঙ্গল মোহনবাগান তোমাকে দুটো ক্লাব থেকে ডাকছে, কার কথায় কোন দিকে যাবে? না কথায় না, প্রথমেই আমি দেখবো যে কোথায় আমার দুটোই জায়গায় খেলার জায়গা আছে। খেলার জায়গা তো আছে, খেলার জায়গা থাকা আমি একমাত্র প্লেয়ার কিনা জানি না, অনেক প্লেয়ার ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান খেলেছি। আমি তিনটে ক্লাবেই গেছি, তিনটে ক্লাবেই কিন্তু আমি রোজই খেলেছি। আমি মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে গিয়ে কিন্তু আমি সেই বছরই ইস্টবেঙ্গলের সবকটা ম্যাচ খেলেছিলাম। মানে সবকটা ম্যাচ খেলা খুব ভাগ্যের ব্যাপার বলবো। সবকটা ম্যাচ খেলতে গেলে ইনজুরি থাকবে না, নানা রকম কিছু থাকবে না, সেই ভাগ্যটা সহায় দিয়েছিল। মোহামেডানের ক্ষেত্রে খেলেছি, কিন্তু হয়তো কয়েকটা ইনজুরির জন্য কয়েকটা ম্যাচ খেলিনি। আর তুমি যেটা বলছো মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে অবভিয়াসলি পয়সা করেই দেখবো, যদি আনোয়ারের না না মতো দুটোই সমান আছে, এই দুটো তো ক্লাবেই একটা- তোমাকে যে টাকা দিচ্ছে সমান টাকা, দুটো ক্লাবেই সমান খেলার সুযোগ, দুটো ক্লাবেই বলছে অমিত আয় অমিত আয়। তুমি যদি মানে আমাদের মানে যাকে বলে জীবন ধারাটা যদি আর কি তুমি বলো বড় থেকে বুড়ো থেকে বাচ্চার দিকে যদি যায়, তার মানে আমার এখন ইস্টবেঙ্গলের অভিজ্ঞতা বা মোহনবাগানের অভিজ্ঞতা নিয়ে এই উত্তরটা দিতে যদি বলো, সে তোমার বা ব্যাপার। না না আমি- বাচ্চা থেকে আমি উত্তর চাইছি দুটো ক্লাবের না না মধ্যে তুমি তোমার আমি পছন্দ- আমি যদি মানে আমার জীবনধারাটা যদি ছোট থেকে বড়র দিকে নিয়ে যাও বয়সের দিক দিয়ে, তাহলে মোহনবাগান। আর যদি আমার জীবনধারাটাই যে মানে এই সব এখন মানে রিটায়ারমেন্টের পর থেকে তুমি যদি আবার তলার দিকে যেতে বলো, এখন যদি বলো অফারটা যেহেতু আসবে না অফারটা, এখন না 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 তুমি এখন টপ এখন না না টপ ফর্মে ওটা বুঝেছি, ভদ্র। আমি ওটা বুঝেছি, তুমি ওটা বুঝছো না। আমি যেহেতু এক্সপিরিয়েন্স হয়ে গেছি ইস্টবেঙ্গল আমি তোমার ঝোঁকটা চাইছি যে কোথায় তুমি কোন ক্লাবকে তুমি খেলার জায়গা হিসেবে তুমি নিজেকে ভালো লাগে মনে করছো। রাইট, আমি সেটাই তোমায় বলছি। আমি যেহেতু ইস্টবেঙ্গল সব মিলিয়ে মোহামেডান একটা তিনটে পরিবেশ- টিমেই খেলেছি, এই পরিবেশ সবকটাই দেখেছি, দেখার পর মনে হচ্ছে সেখানে ইস্টবেঙ্গল এগিয়ে, এতে কোনো ভুল নেই। আর যদি তলার দিক থেকে যাও যে এখন না না আর ব্যালেন্স করতে হবে না, আপনারা না, যা balance বোঝার না। বুঝেছেন। আর আমাদের আড্ডা অনেকক্ষণ ধরে আড্ডা মারছি, আড্ডাটা শেষ করতে হবে। আমার মনে হয় অমিত ভদ্রের অনুমতি নিয়ে আমি আড্ডাটা এখানে শেষ করছি। এই খেলবাজকে সময় দেওয়ার জন্য তোমাকে সত্যি ধন্যবাদ, অভিনন্দন, যা যা বলতে হয় বললাম। এবং তোমার অবসর জীবন এত ভালো কাটে যে তুমি হ্যাঁ বসে থাকলেই কেটে যায়। হ্যাঁ কাটে, আমার মনে হয় আরো ভালো কাটবে। ও নানা কাজের সঙ্গে জড়িয়ে আছে, ওকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মতন আড্ডাটা এখানে শেষ করলাম। ধন্যবাদ।